৯ আগস্ট ২০২৪ কলকাতার একটা বড় সরকারি হাসপাতাল আরজিগড় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। একটা জায়গা যেখানে মানুষ তার জীবন বাঁচানোর আশা নিয়ে আসে, যেখানে ডাক্তাররা দিন রাত একটুও থামে না কাজ করতে, যেখানে ক্লান্তি আর অবসাদের মধ্যেও ডাক্তাররা রোগীদের বাঁচানোর চেষ্টা করে যায়। কিন্তু ওই একই হাসপাতালে সেই সকালেই এমন একটা ঘটনা ঘটেছিল যা পুরো দেশকেই কাঁপিয়ে দিয়েছিল। প্রায় সকাল 9:30 এক ফার্স্ট ইয়ার মেডিকেল ইন্টার্ন তার দীর্ঘ ডিউটি শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য চতুর্থ তলার সেমিনার রুমের দিকে যাচ্ছিল। একটা জায়গা যেখানে মানুষ তার জীবন বাঁচানোর আশা নিয়ে আসে, যেখানে ডাক্তাররা দিন রাত একটুও থামে না কাজ করতে, যেখানে ক্লান্তি আর অবসাদের মধ্যেও ডাক্তাররা রোগীদের বাঁচানোর চেষ্টা করে যায়। কিন্তু ওই একই হাসপাতালে সেই সকালেই এমন একটা ঘটনা ঘটেছিল যা পুরো দেশকেই কাঁপিয়ে দিয়েছিল। প্রায় সকাল 9:30 এক ফার্স্ট ইয়ার মেডিকেল ইন্টার্ন তার দীর্ঘ ডিউটি শেষ করে একটু বিশ্রাম নেওয়ার জন্য চতুর্থ তলার সেমিনার রুমের দিকে যাচ্ছিল। কারণ পুরো হাসপাতালের ডাক্তারেরা আর নার্সিং স্টাফদের জন্য কোনো ঠিকঠাক রেস্ট রুম ছিল না। আর প্রায় 30 থেকে 36 ঘন্টা ধরে ননস্টপ ডিউটির পর ইন্টার্ন আর ডাক্তারেরা ওই সেমিনার রুমের 2টা গদ্দার উপর একটু ঘুমিয়ে নিত। কিন্তু ওই দিন যেই ইন্টার্ন সেমিনার রুমের দরজা খুলল, সামনে যা দেখল তাতে তার দেহ যেন জমে গেল। রুমের ভিতরে মাটিতে ছড়িয়েছিল রক্ত, আর সেই রক্তের মধ্যে পড়েছিল এক মহিলা ডাক্তারের লাশ। ওই ডাক্তার ছিলেন 31 বছর বয়সী মৌমিতা দেবনাথ, একজন পোস্ট গ্রাজুয়েট রেসিডেন্ট ডাক্তার, যিনি আগের 36 ঘন্টা ধরে একটানা ডিউটি করছিলেন। কারণ মেডিকেল প্রফেশনে এত লম্বা শিফট স্বাভাবিক ব্যাপার। ডাক্তাররা প্রায়ই তাদের ক্লান্তি ভুলে রোগীদের জীবন বাঁচাতে ব্যস্ত থাকেন। 8ই আগস্ট রাত প্রায় 11টা নাগাদ মৌমিতা সব সময়ের মতো তার মাকে ফোন করেছিল। বলেছিল যে সে খুব ক্লান্ত, অনেক ঘন্টা ধরে কাজ করছে আর একটু বিশ্রাম নিয়ে আমার কাজ শুরু করবে। এটা একদম স্বাভাবিক একটা কথা ছিল, এক মেয়ের তার মায়ের সঙ্গে প্রতিদিনের মতো কথা বলা। কিন্তু কেউ ভাবতেই পারেনি এই কলটাই তার জীবনের শেষ কল হয়ে যাবে। রাত প্রায় 2টো বাজে। রাউন্ড শেষ করে তারা সহকর্মীদের সাথে খেতে বসল। তারপর একটু বিশ্রাম নিতে হাসপাতালের সেই সেমিনার রুমেই শুয়ে পড়ল। এমন একটা রুম যেখানে ডাক্তাররা মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে আবার কাজে ফিরে যেত। কিন্তু ওই রাতেই সেই হাসপাতালের ভিতর আরেকজন মানুষ ছিল। তার নাম ছিল সঞ্জয় রায়, বয়স 33 বছর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সে কোনো বাইরের অপরাধী ছিল না, বরং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সের একজন সিভিক্স ভলান্টিয়ার। সিভিক্স ভলান্টিয়ার শুনলে পদটা ছোট মনে হতে পারে, কিন্তু সিস্টেমের ভিতর এমন মানুষদের প্রবেশ প্রায় অনেক গভীরে হয়ে যায়। কারণ এ ধরনের লোকেরা পুলিশদের সঙ্গে কাজ করে, থানায় আসা যাওয়া করে, আর ধীরে ধীরে এমন একটা পরিচয় তৈরি করে যে অনেক জায়গায় তাদের উপস্থিতি নিয়ে প্রশ্নই ওঠে না। সঞ্জয় রায়েরও কিছুটা এরকমই অবস্থা ছিল। সে আগে এই হাসপাতালেই কুক হিসেবে কাজ করত, আর পরে সিভিক্স ভলান্টিয়ার ফোর্সে যোগ দেয়। ধীরে ধীরে সে নিজেকে হাসপাতালের ওয়েলফেয়ার সেলের সঙ্গে জড়িয়ে ফেলল, যেখানে অ্যাডমিশন, বেড অ্যালটমেন্ট আর এমার্জেন্সি সাহায্যের মতো কাজগুলো চলত। রিপোর্ট অনুযায়ী সে মানুষদের হাসপাতালে বেড দেওয়ার বা প্রসেস দ্রুত করানোর বদলে কমিশন নিত। আর যেহেতু সে পুলিশদের সাথে যুক্ত ছিল, তাই হাসপাতালের ভিতরে তার এন্ট্রি নিয়ে কেউ প্রশ্ন তোলে না, এমনকি রাতেও। কিন্তু সেই পরিচয় আর সেই সিস্টেমই ওই রাতে একটা ভয়ঙ্কর অপরাধের পথ খুলে দিল। এখন তার ব্যক্তিগত জীবনের কথা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার অনেকবার বিয়ে হয়েছে, গৃহস্থালীন হিংসার অভিযোগও উঠেছে, তার স্ত্রী দ্বারা অভিযোগ দায়ের করার কথাও রিপোর্ট হয়েছে। কিন্তু এসবের তবুও সে সিস্টেমের ভিতর ছিল। মার্চ 2024-এ এক মহিলা তাকে হয়রানির অভিযোগ করে। লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে অভিযোগ দাখিল হয়। কল রেকর্ড চেক করা হয়, কিন্তু রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই সেই মোড় যেখানে অনেকেই পরে প্রশ্ন তোলে, যদি তখনই ব্যবস্থা নেওয়া হতো তাহলে কি পরবর্তী ঘটনা রোধ করা যেত? সকাল প্রায় 4:03 সিসিটিভি ফুটেজ অনুযায়ী সঞ্জয় রায় একই ফ্লোরে হাঁটছে। সে হাসপাতালের করিডরে বিভিন্ন রুমে চেয়ে বেড়াচ্ছিল, যেন কোনো শিকারী তার শিকারকে খুঁজছে। তুমি খুঁজছ। তারপর ওর নজর গেল সেমিনার রুমে। ভিতরে একটা ডাক্তার ঘুমিয়েছিল, 36 ঘন্টা ধরে লাগাতার ডিউটির পর একটু আরাম করার জন্য। ওই ঘরের ভিতরে যা ঘটেছিল সেটা এতটাই নির্মম ছিল যে ফরেন্সিক এক্সপার্টরা পরে তাদের রিপোর্টে জেনিটাল টর্চার আর বিকৃত সহিংসতার মতো শব্দ ব্যবহার করেছিল। পরের দিন 9 আগস্ট 2024-এর সকালে যখন ওই ইন্টার্ন সেমিনার রুমে ডাক্তারের লাশ দেখল,
তখন সে সঙ্গে সঙ্গে তার সাথীদের ডেকেছিল আর মিলে কলেজের প্রিন্সিপালকে এই ব্যাপারে জানিয়েছিল। কিন্তু এরপর যা ঘটে গেল তা এই পুরো ঘটনাটাকে আরও সন্দেহজনক পরিস্থিতি তৈরি করে দিল। রিপোর্ট অনুযায়ী প্রিন্সিপাল ওই ঘরে গিয়েছিলেন, কিন্তু তিনি না তো ওই জায়গা ফাঁকা করালেন, না তাড়াতাড়ি পুলিশ ডেকেছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে তিনি অনেক মানুষদের সাথে ওই ঘরে বসেছিলেন। মানুষ আসা যাওয়া চলছিল, আর তখন ওই জায়গাটা কোনোভাবেই সঠিক ক্রাইম সিন হিসেবে সুরক্ষিত করা হয়নি। কয়েক ঘন্টা পর যখন পুলিশ ডাকা হলো, তখনও অবস্থা ভালো ছিল না। পুলিশও অবহেলা করে ওই ঘরটা তাড়াতাড়ি সিলমোহর লাগায়নি। ভাবুন তো, ডাক্তারের লাশ পাওয়ার পর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে অনেকে ওই ঘরে আসা যাওয়া করছিল। আর এই সময়ে কত মানুষের পায়ের ছাপ, আঙ্গুলের ছাপ আর অন্যান্য জিনিস সেখানে ছড়িয়ে পড়েছে, যা পরে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারত। সকাল প্রায় 11টার দিকে বিনিতার বাবা একটি ফোন কল পান। ফোন দেখে মনে হয়ে থাকতে পারে মেয়ে তার রোজকার খবর দেওয়ার জন্য কল করছে, কিন্তু ফোনের অন্য পাশে যে কথা শুনলেন তা তার পুরো দুনিয়া বদলে দিল। তাকে জানানো হলো তার মেয়ে হাসপাতালে নিজের জীবন হারিয়েছে এবং তাকে তাড়াতাড়ি হাসপাতালে এসে যাওয়ার কথা বলা হলো। যখন বিনিতার বাবা মা হাসপাতাল পৌঁছালেন, তখন তারা কান্না করে ডাক্তার আর পুলিশের কাছে শুধু একটাই কথা বললেন, আমাদের একবারই তো মেয়েটাকে দেখার সুযোগ দিন। কিন্তু তাদের তাড়াতাড়ি ভিতরে ঢুকতে দেওয়া হলো না। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করানো হলো, আর যখন শেষমেশ তাদের ভিতরে ঢুকতে দেওয়া হলো, তখন যা দৃশ্য তারা দেখল তা কোনো বাবা মার জন্য এক ভয়ঙ্কর স্বপ্নের মতো ছিল। তার মেয়ের শরীর রক্তে লেপা, অর্ধেক শরীরে কাপড়ও ছিল না, আর শরীরে অনেক চোটের চিহ্ন ছিল। প্রথম নজরেই বোঝা যাচ্ছিল এটা কোনো আত্মহত্যা নয়, না, ছিল না, এটা ছিল একেবারে নির্মম খুন। এখান থেকেই শুরু হয়েছিল কাভার আপের সন্দেহ। শেষমেশ সত্যি সামনে এসেছিল ফরেনসিক আর পোস্টমর্টেম রিপোর্ট থেকে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিল যে খুনের আগে মৌমিতার সাথে বর্বরভাবে যৌন নির্যাতন করা হয়েছিল। এই মামলায় আরেকটা বিভ্রান্তিও সামনে এসেছে। মিডিয়াতে প্রথমে দাবি করা হয়েছিল যে দেহ থেকে 150 মিলিগ্রাম সিমেন পাওয়া গেছে, যার ফলে সারা দেশে আলোচনা শুরু হয়ে গেছিল যে এতটা পরিমাণ এক মানুষের হতে পারে না। কিন্তু পরে সিবিআই তদন্তে পরিষ্কার হয়েছে যে এটা 150 মিলিগ্রাম সিমেন ছিল না, বরং 151 গ্রামের জেনিটাল স্যাম্পেলগুলোর মোট ওজন ছিল, যা ফরেনসিক তদন্তের জন্য নেওয়া হয়েছিল। অর্থাৎ একটা বৈজ্ঞানিক ভুল বোঝাবুঝি পুরো দেশের মধ্যে এক অন্যরকম কাহিনী তৈরি করে দিয়েছিল। সিবিআই এই মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অনেক ফরেনসিক প্রমাণ সামনে আসে, যার মধ্যে সিসিটিভি চলাফেরা এবং ক্রাইম সিনের কাছে পাওয়া একটি ব্লুটুথ নেকব্যান্ডও ছিল, যা সরাসরি তার ফোনের সাথে কানেক্ট হয়ে দিয়েছিল। কিন্তু এই মামলায় প্রশ্ন শুধু এক সন্দেহভাজনের উপর ছিল না। ঘটনাটি ঘটার পর হাসপাতালের তখনকার প্রিন্সিপাল ডক্টর সন্দীপ কুমার ঘোষও বিতর্কের মুখে পড়েন। সে ঢুকে পড়ল, প্রতিবাদের পর সে পদত্যাগ করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কয়েক ঘন্টার মধ্যেই তাকে আরেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হলো। সিবিআই তদন্ত শুরু হলো। হাসপাতালের নিরাপত্তার জন্য সিআইএসএফ পর্যন্ত মোতায়েন করতে হলো। 14 থেকে 15ই আগস্টের রাতে যখন পুরো রাজ্যে রিক্লেইম দ্য নাইট প্রতিবাদ চলছিল, ঠিক সেই সময় হাসপাতালের উপর আক্রমণ হলো। একদল মানুষ ব্যারিকেড ভেঙে দিল, পাথর ছোড়াছড়ি করল, আর সেই জায়গায় সরাসরি ভাঙচুর করল যেখানে অপরাধ সংক্রান্ত ঘটনাস্থল ছিল। এই ঘটনার ফলে আরেকটা বড় প্রশ্ন উঠল, এটা কি শুধু জনতার রাগ ছিল, নাকি প্রমাণ মুছে ফেলার চেষ্টা? অবশেষে 18ই জানুয়ারি 2025 তারিখে শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে ধর্ষণ আর হত্যার দায়ী সাব্যস্ত করল। কিন্তু আদালত এটাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার মামলা হিসেবে বিবেচনা করেনি, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। কিন্তু এই পুরো ঘটনাটার সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, একজন ডাক্তার যিনি প্রতিদিন অন্যদের জীবন বাঁচানোর জন্য কাজ করতেন, তিনি তার নিজের হাসপাতালেই নিরাপদে ছিলেন না। আর এই ঘটনা শুধু একটা অপরাধের গল্প নয়, এটা সেই সিস্টেমের গল্প যেখানে কখনো কখনো সত্যি সামনে আসতে অনেক দেরি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় সেই প্রশ্ন যা